Hello everyone. Once again I welcome you all to my YouTube channel. দেখো আজকে আমি আবার তোমাদের জন্য একটা বিশেষ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আর ওটা হলো ক্লাস 7-এর প্রথম চ্যাপ্টার বুক অফ নেচার। জওহরলাল নেহরু লেখা বুক অফ নেচার নামক যে পাঠ্যাংশটি তার দ্বিতীয় অংশ ইউনিট 2 তোমাদের জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি। ওকে, সো লেটস স্টার্ট। দেখো, আমরা প্রথম পার্টেই জেনেছি যে কীভাবে জওহরলাল নেহরু নিজের কন্যা ইন্দিরাকে লেখা চিঠিতে প্রকৃতি বিষয়ে কীভাবে আগ্রহ বাড়াতে হয়, কীভাবে আগ্রহী করে তুলতে হয় সেই বিষয়ে সেই প্রয়াসে তিনি ব্যস্ত রয়েছেন, তাই না? অর্থাৎ প্রকৃতিকে যেভাবে তিনি বইয়ের সঙ্গে তুলনা করেছেন, একটা বইকে পড়তে গেলে তার প্রত্যেকটা পৃষ্ঠাকে, প্রত্যেকটা অক্ষরকে ঠিকমতো পড়তে হয়। একইভাবে যে বইটাকে আমরা প্রকৃতির সঙ্গে অথবা যে প্রকৃতিকে আমরা বইয়ের সঙ্গে তুলনা করেছি, সেই প্রকৃতি নামক বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠা, প্রত্যেকটি শব্দকে আমাদেরকে ভালো করে জানতে হয় যদি আমরা সমগ্র বইটাকে বোঝার চেষ্টা করি বা বুঝতে চাই। অর্থাৎ এখানে বইয়ের পৃষ্ঠা মানে পাহাড়, পর্বত, নদী, ঝর্ণা, যে সমস্ত প্রকৃতির উপাদানগুলো আমরা চোখের চারপাশে আমাদের চারপাশে চোখের সামনে হাজির হয়, ওগুলোই হলো প্রকৃতির অংশ। আর এটা সব কিছু নিয়েই আমাদের একটা প্রকৃতির পুরো বইটা গড়ে ওঠে। তো এটাই এখানে তিনি বলতে চেয়েছেন। সো লেটস স্টার্ট উইথ দ্য প্যাসেজ। দেখো, প্রথমেই উনি বলছেন, ইউ রিড হিস্ট্রি ইন বুকস। ইউ মানে বুঝতে পারছো, ইন্দিরা ওনার নিজের কন্যা। তুমি বইতে ইতিহাস পড়েছো বা পড়ো, বাট ইন ওল্ড টাইমস, কিন্তু পুরনো দিনে, when men did not exist, surely no books could have been written. পুরনো দিনে, ছোটো ছোটো অংশে ভাগ করে নিচ্ছি যাতে বোঝার সুবিধা হয়। পুরনো দিনে, when men did not exist, যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না। এক্সিস্ট শব্দটার মানে হলো অস্তিত্ব। অস্তিত্ব অর্থাৎ যখন মানুষের কোনো নিজস্ব অস্তিত্ব ছিল না, যখন পৃথিবীতে মানুষই ছিল না, শিওরলি নিশ্চিতভাবে নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, নিশ্চিতভাবে তখন কোনো বই লেখা হয়নি। স্বাভাবিক, মানুষ তো নিজেই নেই, তো কীভাবে বই কেউ লিখবে, তাই না? হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন, তাহলে কীভাবে আমরা ফাইন্ড আউট করব? ফাইন্ড আউট শব্দটার মানে হলো খুঁজে বের করা। কীভাবে আমরা বুঝবো যে হোয়াট হ্যাপেন্ড দেন, তখন কি হয়েছিল বা কি হয়নি, তাই না? অর্থাৎ পুরনো দিনের যদি আমরা কিছু জানতে চাই, তাহলে আমাদের কাছে একমাত্র ভরসা বা নির্ভরযোগ্য তথ্য কোথায় পাবো? আমরা অবশ্যই বইতে পাবো। যদি বই না পাই, তাহলে আমরা কীভাবে বুঝবো যে অতীতকালে, সুদূর প্রাচীনকালে কি হয়েছিল বা কি হয়নি, তাই না? হ্যাঁ, অনেক সময় আমরা দেখেছি যে প্রাচীন ইতিহাসে গুহাতে মানুষ ছবি এঁকে গেছেন, অনেক জায়গায় শিলালিপি পাওয়া গেছে। হ্যাঁ, সেগুলো ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু বুক ইজ দ্য বেস্ট সোর্স অফ ইনফরমেশন। বই হলো যে কোনো তথ্যের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস, তাই না? তারপর তিনি বলছেন, দেখো, উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন, আমরা কেবলমাত্র বসে থাকতে পারি না, অ্যান্ড ইমাজিন এভরিথিং, অর্থাৎ নিজের মতো করে, ইচ্ছে মতো করে বসে গিয়ে সব কিছু কল্পনা করে ফেললাম, এটা তো আর সম্ভব নয়। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু, অ্যান্ড উড দস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। কী বলছেন দেখো, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই মজাদার ব্যাপার হতো। কেন? ফর, আচ্ছা, এখানে ফর মানে ইফ, মানে যদি, এখানে ফর মানে জন্য নয়, ঠিক আছে? এখানে ফর মানে ইফ, মানে যদি। ইফ উই কুড ইম্যাজিন এনিথিং উই ওয়ান্টেড টু, যদি আমরা আমাদের মনের মতো করে, ইচ্ছে মতোই কল্পনা করতে পারতাম, তাহলে খুব ভালো হতো, তাই না? এই জন্য উনি বলছেন, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, খুবই মজার ব্যাপার হতো, ফর ইফ মানে যদি আমরা নিজের ইচ্ছে মতো যা আমরা চাইতাম, উই ওয়ান্টেড টু, যা আমরা চাইতাম এবং তা কল্পনা করে ফেলতাম,
and would thus make up the most beautiful fairy tales. এবং এভাবেই আমরা নিজেদের মতো করে সবচেয়ে সুন্দর রূপকথার গল্প বানিয়ে ফেলতাম। ফেয়ারি টেলস মানে রূপকথার গল্প। ওকে, বুঝতে পারলে? বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। কিন্তু আমরা ইচ্ছে মতো বসে পড়লাম আর নিজের ইচ্ছে মতো কল্পনা করে ফেললাম আর রূপকথার গল্প বানিয়ে ফেললাম, এটা তো আর ইতিহাস নয়, তাই না? ওই জন্য বলা আছে দিস নিড নট বি ট্রু, এটা সত্য তো হবেই না, কারণ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন, কারণ আমাদের দেখা কোনো ঘটনার উপর ভিত্তি করেই তো আমরা কখনোই চিন্তা করি না, তাই না? যদি আমি নিজের মতো করেই কল্পনা করে ফেলি, অর্থাৎ কোনো বাস্তব ঘটনার সঙ্গে সঙ্গতি রেখে আমি কল্পনা না করে উল্টোপাল্টা চিন্তা করি, ওটা তো কখনো সত্যি হতে পারে না। এই জন্য বলা হচ্ছে অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস, কারণ আমাদের কল্পনাটা সবসময় সত্য ঘটনার উপর অবলম্বন করে হয় না। এই জন্য বলছেন যে এটা সত্য নাও হতে পারে, অর্থাৎ যাই কল্পনা করলাম তাই তো আর গল্প হতে পারে না। ওকে, ইতিহাসে যা হয়েছিল ওটাই সত্য। বাট অলদো, যদিও, উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, যদিও আমাদের কাছে কোনো বই নেই, উই হ্যাভ নো বুকস, আমাদের কাছে কোনো বই নেই, রিটেন যেটা লেখা হয়েছিল ইন দোজ ফার অফ ডেজ, এখানে ফার অফ মানে সুদূর, প্রাচীনকালের, অনেক পুরনো দিনের, পুরনো দিনের। ওকে, আর এখানে বেসড অন মানে ভিত্তি করে বা অবলম্বন করে, ঠিক আছে? যেমন ধরি বলি যে এই সিনেমাটি একটি সত্য ঘটনার উপর অবলম্বন করে বানানো হয়েছে। দ্য মুভি ইজ মেড বেসড অন আ ট্রু ফ্যাক্ট, দ্য মুভি ইজ বেসড অর দ্য মুভি ইজ মেড বেসড অন আ ট্রু ফ্যাক্ট, এই সিনেমাটি সত্য ঘটনার উপর অবলম্বন করে লেখা হয়েছে। ফরচুনেটলি, সৌভাগ্যক্রমে, উই হ্যাভ সাম থিংস, আমাদের কাছে কিছু কিছু জিনিস রয়েছে, হুইচ টেল আস আ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অ্যাজ অলমোস্ট অ্যাজ আ বুক উড, অর্থাৎ তিনি বলছেন ফরচুনেটলি, সৌভাগ্যক্রমে, উই হ্যাভ সাম থিংস, আমাদের সঙ্গে বা আমাদের কাছে এমন কিছু জিনিস রয়েছে, হুইচ টেল আস আ গ্রেট ডিল, যেটা আমাদেরকে অনেক কিছু বলে দিতে পারবে, বলে দেয়। কেমনভাবে? অ্যাজ ওয়েল অ্যাজ অলমোস্ট অ্যাজ আ বুক উড, যেমনটা একটা বই আমাদেরকে অনেক তথ্য দিতে পারে, আমাদের কাছে সৌভাগ্যক্রমে অনেক কিছু রয়েছে যা আমাদেরকে এরকম অনেক কিছু বলে দিতে পারবে। অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ মানে বলতে পারো জাস্ট লাইক, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি? লাইক এ বুক, মানে একটা বইয়ের মতো, একটা বইয়ের মতো। উই হ্যাভ রকস, মাউন্টেন্স, আমাদের কাছে পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, সিজ, সমুদ্র রয়েছে, স্টার্স, নক্ষত্র রয়েছে, রিভার্স, নদী, অ্যান্ড ডেজার্টস, মরুভূমি, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যালস, এবং পুরনো প্রাণীদের জীবাশ্ম রয়েছে। এবারে বুঝতে পারলে এখানে প্রকৃতি নামক বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা এবং প্রত্যেকটা উপাদান কী কী, পাহাড়, পর্বত, সমুদ্র, নক্ষত্র, তারা, নদী, মরুভূমি আর প্রকৃতির জীবাশ্ম, তাই না? প্রকৃতির জীবাশ্ম তো অনেকটাই গুরুত্বপূর্ণ। দিজ অ্যান্ড আদার লাইক থিংস, এইগুলো এবং এর মতো অন্যান্য এইরকম একই রকম জিনিসগুলো, আওয়ার বুকস ফর আর্থস আর্লি স্টোরি, পৃথিবীর একেবারে প্রথমকার দিনের যে ঘটনা বা গল্প জানার জন্য এই সমস্ত উপাদানের উপর আমাদেরকে নির্ভর করতে হয়, তাই এগুলোই হলো আমাদের কাছে বইয়ের মতোই, তাই না? যেমনটা আমি আগেই বললাম যে বই আমাদেরকে অনেক কিছু তথ্য দিয়ে সমৃদ্ধ করে তোলে, ঠিক তেমনই পৃথিবীর একেবারে শুরুতে একটু কল্পনা করো, যখন কেউ ছিল না, না তুমি ছিলে না আমি ছিলাম, কেউ ছিল না, বই লেখার মতো কেউ ছিল না, বই ছিল না, অর্থাৎ তা সত্ত্বেও আমরা পৃথিবীর সেই পুরনো দিনকার, আগেকার বা শুরুর দিনের ঘটনাগুলি জানতে পারি, গল্পগুলো জানতে পারি। কিভাবে? উইথ দ্য হেল্প অফ দিজ কম্পোনেন্টস, এই সমস্ত উপাদানগুলোর সাহায্য নিয়ে। কোন কোন উপাদান? রক্স, মাউন্টেন, সিজ, স্টার্স, রিভার্স, ডেজার্টস, এই সমস্ত উপাদানগুলো আমাদেরকে অনেক সাহায্য করে। নেক্সট, অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুকস। এবারে তিনি বলছেন যে এই সমস্ত উপাদানগুলোকে, প্রকৃতির বইয়ের মধ্যে যে পৃষ্ঠাগুলো রয়েছে বা উপাদানগুলো রয়েছে, এগুলোকে রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড, বোঝার সঠিক রাস্তা, সঠিক পথ কী বলতো?
প্রথম কি নয় উনি বললেন, কি নয়, ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুক। অন্যান্য মানুষদের লেখা বইতে আমি অনেক কিছু সম্পর্কে জানলাম, পাহাড় পর্বত জানলাম, কিন্তু ওটাই তো বইতে বাড়িতে একটা রুমে বসে বইয়ে কোনো পাহাড় পর্বত সম্পর্কে জেনে ফেললাম, এটার মানে তো এই নয় যে আমি পুরো প্রকৃতিকে জেনে ফেললাম। উনি বলছেন এটা করলে হবে না, তাহলে কী করতে হবে? টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। আমাদেরকে নিজেদেরকে দু পা বাড়িয়ে প্রকৃতির মধ্যে আমাদেরকে অবতরণ করতে হবে, প্রকৃতির মধ্যে আমাদেরকে প্রকৃতিকে খুঁজতে হবে। প্রকৃতি আমাদের বাড়ির জানলার বাইরে রয়েছে, গাছপালার মধ্যে, আমরা ওখানে না গিয়ে আমরা বইতে পড়াশুনো করছি, তেমনটা নয়। তাই উনি বলছেন যে আমি এভাবে অন্যের বইয়ে লেখা প্রকৃতি সম্পর্কে না পড়ে আমি যদি বাইরে নিজেই প্রকৃতির সংস্পর্শে গিয়ে বসে থাকি, সংস্পর্শে আসতে পারি, সো দ্যাট উড বি দ্য বেস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার ইটসেলফ। তাই ওটা হবে প্রকৃতিকে বোঝার বা জানার একেবারে সহজ এবং সবচেয়ে সুন্দর একটা উপায়। এবারে বুঝতে পারলে যে শুধু বইতে পড়লে হবে না, উই হ্যাভ টু মেক ইট প্র্যাকটিক্যালি। ওকে, নেক্সট, ইউ উইল, আই হোপ, আমি আশা করছি, ইউ উইল সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। তুমি খুব শীঘ্রই শিখে ফেলবে, লার্ন, তুমি খুব শীঘ্রই শিখে ফেলবে, কী শিখে ফেলবে? টু রিড দ্য স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, কীভাবে পৃথিবীর গল্পকে তার পৃষ্ঠা অর্থাৎ পাহাড় এবং পর্বতের কাছ থেকে পৃথিবীর গল্প শিখে নিতে হয় বা পড়ে নিতে হয়। তুমি এই পদ্ধতি বা কায়দাটা তুমি খুব তাড়াতাড়ি রপ্ত করে ফেলবে। আবার বলছি দেখো, ইউ উইল, আই হোপ, আমি আশা করছি, ইউ উইল সুন বিগিন টু লার্ন, তুমি খুব শীঘ্রই শেখা শুরু করে দেবে। কী শেখা শুরু করে দেবে? হাউ টু রিড, কীভাবে পড়তে হয়, কী পড়তে হয়? গল্প, দ্য স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড দ্য মাউন্টেন্স, পর্বত এবং পাহাড়ের কাছ থেকে কীভাবে পৃথিবীর গল্প শিখে নিতে হয়, কীভাবে পড়তে হয়, তুমি এই কায়দাটা তুমি খুবই শীঘ্রই শিখে ফেলবে, এটা আমার বিশ্বাস। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, একবার কল্পনা করো তো যে কী একটা মজাদার ব্যাপার না, যে আমরা নিজেরাই প্রকৃতিতে গিয়ে প্রকৃতি সম্পর্কে পড়ব এবং পৃথিবীর প্রাচীনকালের ইতিহাস সম্পর্কে আমরা তত্ত্ব উদ্ভাবন করব, তাই না? ইমাজিন, ইমাজিন মানে কল্পনা করা, ইমাজিন মানে কল্পনা করা। ওকে, ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং মানে আকর্ষণীয়, মনোমুগ্ধকর, যেটা একেবারে যার প্রতি মানুষের মন বা চোখ সহজেই চলে যায় যেদিকে, ওটা হলো ফ্যাসিনেটিং। তুমি একটা ঝর্ণার কাছে ঘুরতে গেছো, তোমার চোখ ঝর্ণা থেকে সরছেই না, দ্যাট মিনস দ্য ফাউন্টেন ইজ ফ্যাসিনেটিং। ফাউন্টেন বা ঝর্ণাটা হলো মনোমুগ্ধকর। ওকে, নেক্সট, এবার তিনি কি বলছেন দেখো, এভরি লিটিল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট পাথর যেটা তুমি দেখছো, ইউ সি লাইং পড়ে রয়েছে, ইন দ্য রোড রাস্তার মধ্যে, রাস্তার ওপর, অন দ্য মাউন্টেন সাইড কোনো পর্বতের পাশে, মে বি আ লিটিল পেজ ইন নেচার্স বুক। এবারে বুঝতে পারলে যে পর্বত, যে রাস্তার উপর একটা নুড়ি পাথর পড়ে আছে আমরা দেখতে পাই অহরহ, তাই না, অনবরত আমরা দেখতেই পাচ্ছি, ওটাই লেখক বলছেন দ্যাট মে বি আ লিটিল পেজ ইন নেচার্স বুক, ওটাই হলো প্রকৃতির বইয়ের একটা পৃষ্ঠার মতোই। অ্যান্ড দ্যাট মে বি এবল টু টেল ইউ সামথিং, ওটা তোমাকে কিছু বলে দিতে পারবে বা অনেক কিছু বলতে পারবে, ইফ ইউ ওনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি পড়তে জানো, ইফ ইউ নিউ হাউ টু রিড ইট, কীভাবে পড়তে হয়, যদি তুমি এটাই বুঝতে পারো, তাহলে তুমি পাশে পড়ে থাকা একটা নুড়ির কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। এবারে বলছেন, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, এবল মানে সক্ষম, সক্ষম হতে গেলে কিসে সক্ষম হবে? টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা তুমি যদি জানতে চাও বা পড়তে চাও বা পড়ার ব্যাপারে তুমি সক্ষম হতে চাও, কোন কোন ভাষা? এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, যেমন এখানে বলা হয়েছে হিন্দি, উর্দু, ইংলিশ, যে কোনো ভাষা, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। তাহলে কী শিখতে হবে? যে এই ভাষার মধ্যে যে অ্যালফাবেট বা বর্ণমালা রয়েছে ওটাকে আগে শিখতে হবে। তাহলে বুঝতে পারলে, তাহলে পুরো প্রকৃতি হলো আমাদের কাছে বইয়ের মতো, তার প্রত্যেকটা পৃষ্ঠা হলো আমরা জানলাম যে একটা পেবল হতে পারে, নুড়ি পাথর হতে পারে, পাহাড় হতে পারে, তারপর পর্বত হতে পারে, নদী হতে পারে, অনেক কিছু হতে পারে, তাই না? তাই আমাদেরকে ওগুলো জানতে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন
দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। সো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার। সবার চেয়ে আগে তোমাকে কী করতে হবে, তোমাকে অবশ্যই শিখতে হবে, মাস্ট লার্ন, তোমাকে অবশ্যই শিখতে হবে দ্য অ্যালফাবেট অফ নেচার, মানে এই প্রকৃতির বর্ণমালা। বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। তুমি পাথর এবং পাহাড়ের কাছ থেকে গল্প শেখার আগে তোমাকে আগে কী করতে হবে, ওই প্রকৃতির যে বর্ণমালা ওগুলোকে আগে বুঝতে হবে এবং শিখতে হবে, তাই না? নেক্সট, ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটিল হাউ টু রিড দিস। তুমি হয়তো এখন সম্ভবত খুবই কম জানো বা অল্পই জানো যে কীভাবে পড়তে হয়, হাউ টু রিড দিস, কীভাবে এটাকে পড়তে হয়। এটাকে মানে কোনটাকে, দ্য নেচার ইটসেলফ, কীভাবে প্রকৃতিকে পড়তে হয়, কীভাবে প্রকৃতির উপাদানগুলিকে খুঁটিয়ে খুঁটিয়ে শিখতে হবে, এটা তুমি খুবই কম জানো, বিকজ ইউ আর টু ইয়ং নাও। ওকে, তুমি এখন খুব কম বয়সে আছো। ইফ ইউ সি আ লিটিল রাউন্ড শাইনি পেবল, যদি তুমি দেখো একটা ছোট্ট গোলাকার চকচকে, পেবল মানে নুড়ি পাথর, ছোটো ছোটো পাথরের মতো, তাই না? নুড়ি পাথর, পেবল মানে নুড়ি পাথর, শাইনি মানে চকচকে, শাইনি মানে চকচকে। ওকে, ডাজ ইট নট টেল ইউ সামথিং? অর্থাৎ তিনি জিজ্ঞেস করছেন নিজের কন্যাকে, যখন তুমি রাস্তার পাশে একটা নুড়ি পাথর বা পেবল দেখছো, এটা কি তোমাকে কিছু বলে দিচ্ছে না বা বলে দেয় না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস? কীভাবে এটা এত গোলাকার, এত মসৃণ, রাউন্ড মানে গোলাকার, স্মুথ মানে মসৃণ, স্মুথ মানে মসৃণ, অ্যান্ড শাইনি মানে চকচকে, এক্ষুনি বললাম, উইদাউট এনি কর্নার্স অ্যান্ড রাফ এজেস। দেখো একটা বেশ সুন্দর একটা ব্যাপার রয়েছে যে আমরা প্রত্যেক দিন নিজেদের আসবাবপত্রকে চকচকে ঝকঝকে রাখার জন্য প্রত্যেক দিন আমরা পালিশ করি, পরিষ্কার রাখি, ধৌতকরণ করি, ধোয়াধুয়ি করি, কিন্তু তুমি বলো তো যে প্রকৃতির মধ্যে তো আমরা কিছুই করি না। প্রকৃতি নিজেই নিজেকে কত সুন্দর যত্ন করে রাখে, একটা নুড়ি পাথর কত সুন্দর চকচকে থাকে, যেটাতে কোনো কর্নার থাকে না, কোনো কোণ থাকে না, কোনো রাফ এজেস, কোনো এবড়ো খেবড়ো ধার থাকে না, তাই না? এখানে উনি ওটাই বলছেন। ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, যদি তুমি একটা বড় পাথরকে ছোট্ট ছোট্ট অংশে ভাগ করো, বিটস অংশে, ছোটো ছোটো অংশে ভাগ করো, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, প্রত্যেকটা অংশ রাফ মানে অমসৃণ, রাফ মানে অমসৃণ, প্রত্যেকটি খণ্ড বা প্রত্যেকটি অংশ হলো অমসৃণ, অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, এবং প্রত্যেকটি অংশতে এবড়ো খেবড়ো ধার রয়েছে। তা দুটো পেবল বা দুটো রকের মধ্যে তুলনা করা হচ্ছে, একটা প্রকৃতির মধ্যে যেটা রয়েছে কত সুন্দর চকচকে, আর যেটা তোমরা যেটা ভাঙাভাঙি করি যেটা নিজেদের মতো করে, ওটা একটা, ঠিক আছে? ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পেবল, এটা ঠিক সেই প্রকৃতির কোলের মধ্যে শুয়ে থাকা সেই ছোট্ট পাথরের মতো নয়, তাই না? আমরা যে খণ্ড খণ্ড বিভক্ত করি পাথরগুলোকে, ওরা কত অমসৃণ হয়, এবড়ো খেবড়ো হয়, ওটা ঠিক প্রকৃতির মধ্যে থাকা যে নুড়ি পাথরটা তার মতো আদৌ নয়। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি? তিনি জিজ্ঞেস করছেন, বাচ্চার মনে আগ্রহ বাড়াচ্ছেন, কৌতূহল বাড়াচ্ছেন, কীভাবে জিজ্ঞেস করে দেখুন, দেখো, হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে কীভাবেই ওই পাথরগুলো, নুড়ি পাথরগুলো এত গোলাকার, রাউন্ড, স্মুথ, মসৃণ, শাইনি, চকচকে হয়ে গেল? It will tell you its story if you have good eyes to see and ears to hear it. দেখো, প্রকৃতি তোমাকে গল্প বলে দিতে পারবে, তোমার কাছে দুটো জিনিস থাকতে হবে, তোমার কাছে দেখার জন্য সুন্দর চোখ থাকতে হবে, আর শোনার জন্য একটা সুন্দর কান থাকতে হবে। তাই যার কাছে একটা সুন্দর চোখ এবং কান আছে, সে অবশ্যই প্রকৃতির যে গান সে শুনতে পায়, প্রকৃতির যে গল্প সে বুঝতে পারে, তাই না? এই জন্য বলছেন, It will tell you story if you have good eyes to see and ears to hear it. তোমাকে অনেক কিছুই এটা বলে দিতে পারবে যদি তোমার কাছে ভালো চোখ থাকে দেখার জন্য আর শোনার জন্য কান থাকে। It tells you that once upon a time, এটা তোমাকে কি বলে যে হ্যাঁ, once upon a time, একদা এক সময়, কোন এক সময়, ইট মে বি লং এগো, দীর্ঘদিন সময় আগে, এগো মানে আগে, ইট ওয়াজ এ বিট অফ রক, এটা ছিল একটা বড় পাথরের হয়তো কোনো খণ্ড অংশ, জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স। ঠিক কেমনটা? ঠিক
জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক। ঠিক তুমি বড় একটা পাথর থেকে একটা যেমন একটা ছোট্ট খণ্ড ভেঙে নাও, ঠিক সেই রকমই এই পড়ে থাকা নুড়ি পাথরটা হয়তো কোনো এক সময় অনেক দিন আগে কোনো একটা বড় পাথরের একটা অংশ ছিল বা পাহাড়ের একটা অংশ ছিল, অর স্টোন, পাথরের মতো, দ্যাট হ্যাড প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড। হয়তো সম্ভবত, প্রবাবলি মানে সম্ভবত, ইট রেস্টেড, রেস্ট মানে বিশ্রাম থাকা, বিশ্রামে থাকা, স্থির হয়ে থাকা, অন সাম মাউন্টেন সাইড, কোনো হয়তো পাহাড় বা পর্বতের পাশে এটা পড়েছিল। দেন কেম দ্য রেইন অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি হোয়ার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম। তারপরে বৃষ্টি এলো। দেন কেম দ্য রেইন। দেখো একটা কথা বলে রাখি, আমরা সবসময় জানি যে ইংরেজিতে বাক্য বানানোর নিয়ম হলো প্রথমে তো আমরা সাবজেক্ট দেই, বাট দেখো এখানে সাবজেক্টের পরে ভার্ব না দিয়ে সাবজেক্টের আগে ভার্ব দিয়েছে। তো মাঝে মাঝে এরকম হয় যে কোনো কোনো কেসে আমরা কোনো একটা ঘটনাকে বা কোনো বিষয়কে একটু বেশি জোর দিতে চাইছি, বেশি একটু এমফ্যাসিস করতে চাইছি, তাহলে এই সিকোয়েন্সটা একটু পাল্টে যায়। যেমন ধরো আমার বন্ধু রাম এলো, মাই ফ্রেন্ড রাম কেম। আমি এরকমও বলতে পারি যে দেন কেম মাই ফ্রেন্ড রাম। দুটোর মানে একই, কিন্তু তাহলে কখন ইউজ করব? যখন কোনো সিচুয়েশনের উপর একটু বেশি জোর দেব, ওটা বলার জন্য সাবজেক্ট ভার্ব না বসিয়ে প্রথমে ভার্ব তারপর সাবজেক্ট বসাবো। ওকে, দেন কেম রেন, তারপর বৃষ্টি হলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি, তারপর এটাকে ধুয়ে নিয়ে গিয়ে কোথায় নিয়ে চলে গেল? একটা ছোট্ট লিটল ভ্যালি, মানে একটা ছোটো উপত্যকায় বয়ে নিয়ে গেল। হোয়ার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম, যেখানে এটা কোথায় গিয়ে মিশলো? একটা পাহাড়ি, একটা ঝর্ণা বা একটা জলধারায় গিয়ে পড়লো। হুইচ, হুইচ মানে যেটা, হুইচ কোনটাকে বলছে? হুইচ মানে সেই স্ট্রিমটা, যেটা অর্থাৎ সেই জলাধারটা, মানে জলধারাটা বা ঝর্ণাটা, পুস্ট ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড আ লিটল রিভার, যতক্ষণ না ওই নুড়ি পাথরটা একটা ছোট্ট নদীতে গিয়ে মিশছে, ততক্ষণ ওই নদী ওই নুড়ি পাথরটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে বা নিয়ে যায়। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, তারপর ছোট্ট নদীটা ওই নুড়িটাকে বড় নদী বয়ে নিয়ে গেল। অ্যান্ড অল দ্য হোয়াইল, সর্বক্ষণে, অল দ্য হোয়াইল মানে সব সময়, যতক্ষণ ওটা বয়ে নিয়ে যাচ্ছিল সব সময়, ইট রোল্ড, রোল মানে গড়াগড়ি খাওয়া, ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, ওই নুড়ি পাথরটা একেবারে নদীর যে তলায় বা নদীর গর্ভে গড়াগড়ি খাচ্ছিল। ইটস এজেস, এর ধারগুলো, ওয়ার ওর্ন অ্যাওয়ে, ওর্ন অ্যাওয়ে অ্যাকচুয়ালি উইয়ার, WEAR, উইয়ার মানে ক্ষয় হয়ে যাওয়া, ক্ষয়ীভূত হওয়া, তার পাস্ট টেন্স ওর আর তার পাস্ট পার্টিসিপল ওর্ন মানে ক্ষয়ে যাওয়া। দ্য এজেস ওয়ার ওর্ন অ্যাওয়ে, তার ধারগুলো ক্ষয়ে যাচ্ছিল বা ক্ষয়ে গেল। ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি, তারপর যে সারফেসটা রাফ ছিল, সারফেস মানে উপরিভাগ, ওই নুড়ি পাথরটা উপরিভাগ যেটা অমসৃণ ছিল, এবড়ো খেবড়ো ছিল, ওটা আস্তে আস্তে স্মুথ অ্যান্ড শাইনি, মসৃণ এবং চকচকে হয়ে গেল। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে হাউ ডাজ আ রাফ পেবল বিকাম সো স্মুথ অ্যান্ড শাইনি, কীভাবে একটা এবড়ো খেবড়ো পাথর এত চকচকে হয়ে যায়? টেল ইন ইউর ওন ওয়ার্ড দ্য প্রসেস, এই প্রসেসটা নিজের ভাষায় লেখো। তাহলে কি বলতে হবে? যে সবচেয়ে আগে বলতে হবে যে কোনো এক সময় হয়তো এই নুড়ি পাথরটা কোনো পর্বতের পাশে পড়েছিল, ইট ওয়াজ রেস্টিং অন সাম মাউন্টেন সাইড, তারপর বৃষ্টি এলো, দেন দ্য রেন কেম অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি, ওই বৃষ্টিটা ওকে বয়ে নিয়ে কোথায় নিয়ে চলে গেল? উপত্যকায়, ওখান থেকে একটা জলধারা গিয়ে মিশলো, ওই জলধারা নিয়ে গিয়ে একটা বড় নদীতে গিয়ে ওটাকে ফেলে দিল। তারপরে বড় নদীতে মেশার পরে সর্বক্ষণ ওই নদীর তলায় ঘষাঘষি বা গড়াগড়ি খাওয়ার ফলে দীর্ঘদিন ধরে ওই রাফ বা অমসৃণ প্রান্তগুলো, ধারগুলো আস্তে আস্তে মসৃণ হয়ে পড়লো। দিস ইজ হাউ আ পেবল দ্যাট ওয়াজ ভেরি রাফ বিফোর নাও বিকামস ভেরি শাইনি, যে পাথরটা আগে অনেক রাফ ছিল, এবড়ো খেবড়ো ছিল, এটা এখন কি হয়ে গেল? স্মুথ অ্যান্ড শাইনি। এই কোশ্চেনটা আসতে পারে। তারপর বললেন দেখো, সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি, এইভাবেই একটা নুড়ি পাথর এত মসৃণ হয়ে যা যেটা তুমি দেখতে পাচ্ছ, দ্যাট ইউ সি। সামহাও, যে কোনোভাবে, দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, হয়তো কোনোভাবে কোনো রকমে নদীটা
নদীটা এগিয়ে গেছে কিন্তু নুড়ি পাথরটাকে পিছনে ফেলে রেখে গেছে, লেফট ইট বিহাইন্ড, পেছনে ছেড়ে বা ফেলে রেখে গেছে। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং তুমি, আমি, আমরা সবাই এটাকে দেখতে পাই। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদীটা এভাবে পাথরটাকে ফেলে দিয়ে না যেত, ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদীটাকে বয়ে নিয়ে যেত, তাই না, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটা আস্তে আস্তে আরও ছোট থেকে ছোট অংশ, ক্ষুদ্রতর অংশে পরিণত হতো, টিল, যতক্ষণ না অ্যাট লাস্ট ইট বিকেম আ রেইন অফ স্যান্ড, তাহলে যতক্ষণ না এটা আরও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশ হয়ে যেত, যতক্ষণ না একেবারে বালির কণায় রূপান্তরিত হতো, ততক্ষণ নদী ওটাকে বয়ে নিয়ে যেত। অ্যান্ড দেন ইট উড হ্যাভ জয়েন ইটস ব্রাদার্স অ্যাট দ্য সিসাইড টু মেক আ বিউটিফুল বিচ হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড। তারপর কী হতো, একসময় গিয়ে ওই বালু কণাগুলো নিজেদের ভাই বোনের সঙ্গে সিসাইড মানে সমুদ্রের ধারে, সিসাইড মানে কি সমুদ্রের ধারে, নিজেদের ভাই বোনের সঙ্গে সমুদ্রের ধারে গিয়ে অবস্থান করতো বা যোগদান করতো। কী জন্য? টু মেক আ বিউটিফুল বিচ, বিচের বাংলা মানে সমুদ্র সৈকত, সমুদ্র সৈকত, দীঘা বিচ আমরা বলে থাকি, দীঘা বিচ সমুদ্র সৈকত, যেটা অর্থাৎ এই বালুগুলো একসঙ্গে মিলিত হয়ে একটা সুন্দর সমুদ্র সৈকত রচনা করবে, সৃষ্টি করবে, হোয়ার, যেখানে লিটিল চিলড্রেন ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্যান প্লে খেলাধুলা করতে পারে, অ্যান্ড মেক ক্যাসেলস, ক্যাসেল মানে দুর্গ, আউট অফ দ্য স্যান্ড, যেখানে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা বালি দিয়ে বা বালু দিয়ে দুর্গ বানিয়ে তারা খেলাধুলা করবে। আমরা সবাই দেখেছি, টিভিতে হোক বা আমরা নিজেরা হয়তো ডেইলি লাইফে এক্সপিরিয়েন্স করেছি, যে দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে বালু নিয়ে খেলাধুলা করেছি ছোট্টবেলা, তাই না? এটাই বলছেন। এবার বলছেন দেখো, ইফ আ লিটিল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি তোমাকে একটা ছোট্ট নুড়ি পাথর এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড ইউ লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, তাহলে ভাবো তাহলে একটা পাহাড় পর্বত এবং এই রকম অন্যান্য জিনিসের কাছ থেকে আমরা কত কিছুই না শিখতে পারবো। হাউ মাচ মোর কুড ইউ লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, আমরা অ্যারাউন্ড মানে চারপাশে, আমরা আমাদের চারপাশে যত কিছু দেখি ওগুলোতে এবং মাউন্টেন রক পাহাড় পর্বতের সাহায্যে আমরা আরও কত কিছুই না শিখতে পারবো। তাহলে দেখো এখানে জওহরলাল নেহরু নিজের কন্যাকে বলছেন যে একটা ছোট্ট নুড়ি পাথর আমাদেরকে এত কিছু জ্ঞান দিতে পারে, সক্ষম। তাহলে ভাবো একটা বিশাল বড় পাহাড় পর্বত, এটা আমাদেরকে কতই না জ্ঞান দিতে পারবে, তাই না বলো? আচ্ছা, এখানে বলে উনি এখানে শেষ করলেন। দেখো এইভাবে তোমাদের টেক্সট রিডিংটা এখানে শেষ করলাম। এবারে আমার যেমন আমি পড়াই, প্রথমে টেক্সট রিডিং, দেন আই স্টেপ টু দ্য গ্রামার সেকশন, ওকে? এবার দেখো এখানে গ্রামারের দিক থেকে প্রথমে বলার আছে, সবচেয়ে আগে আমি বলতে চাই যে কুড হ্যাভের ইউজটা, কুড হ্যাভ, দেখো কুড হ্যাভের ইউজটা আমরা কীভাবে করব। প্রথম কথা বলি, একটা কাল্পনিক মুহূর্ত বা কাল্পনিক ঘটনা আমরা বলার জন্য কুড হ্যাভটা ইউজ করি। যেমন ধরো আমি যদি একটু এক্সাম্পল দিই, আমি কীভাবে বুঝবো যে আমি কুড হ্যাভটা বাংলায় এইভাবে ইউজ করব ইংরেজিতে, তাই না? এবারে দেখো একটা এক্সাম্পল দিই, ধরো তোমার বন্ধুকে, তুমি আর তোমার বন্ধু একসঙ্গে খেলতে গেছো, ক্রিকেট খেলতে গেছো, শেষ বলে ছক্কা দরকার হয়, ছয়ের দরকার হবে, ছক্কা মারতে হবে, তো তোমার বন্ধু মারতে পারলো না। এবার তুমি তো ব্যাট করোনি, তোমার বন্ধু করেছে। এবার তুমি তোমার বন্ধু যখন ফিরে আসছে, তুমি বললে যে তুই তো মারতে পারলি না, আমি মেরে ফেলতাম, আমি ছক্কা মেরে ফেলতাম। দেখো সে কিন্তু মারেনি ছক্কা, সে একটা জাস্ট একটা কল্পনা করছে। অর্থাৎ এরকম হাইপোথেটিক্যাল মানে কাল্পনিক কোনো ঘটনার জন্য আমরা কীভাবে ইউজ করতে পারি, কুড হ্যাভ। ইউ কুডন্ট হিট আ সিক্স ইফ আই ওয়ার ইন ইউর প্লেস, যদি আমি তোমার জায়গায় হতাম, আই কুড হ্যাভ
আই কুড হ্যাভ হিট দ্য সিক্স। তুমি তো 6 মারতে পারো নি, আমি তোমার জায়গা হলে আমি ছক্কা মেরে দিতাম, আমি এটা করে নিতাম, আমি খেয়ে ফেলতাম, আমি আজকে ডাক্তার হতে পারতাম। আই কুড হ্যাভ বিন আ ডক্টর। তো এইভাবে এরও হাইপোথেটিক্যাল বা কাল্পনিক ঘটনাগুলোকে বানানোর জন্য আমরা কুড হ্যাভের আশ্রয় নিতে পারি। দ্যাটস অল। নেক্সট, এবার দেখো এখানে একটা বেশ শব্দ আছে, এখানে এটা জানার দরকার রয়েছে আমার যা মনে হয়, যে লাই, LIE। এখানে লাই আমরা বলতে পারি, এখানে বলা আছে লাই মানে স্থির অবস্থা থাকা, রেস্ট করা। আর আমরা জানি লাই মানে মিথ্যে কথা বলা হয়, মিথ্যা বলা, তাই না? আচ্ছা, এবারে সেম লাই, LIE, এখানে লাই মানে শয়ন করা বা শুয়ে থাকা, অর্থাৎ রেস্ট পজিশনে থাকা, ওকে বলা হয় লাই। এবারে যেটা মিথ্যে কথা বলা, এই লাইয়ের পাস্ট টেন্স লাইড, LIED, আর পাস্ট পার্টিসিপল আবার লাইড, LIED। আর যেটা লাই মানে শয়ন করা, তার পাস্ট হলো LIE, লাই, এটা প্রেজেন্ট মানে শুয়ে থাকা, রেস্ট করা, তার পাস্ট হলো LAY, লে, আর পাস্ট পার্টিসিপল LAIN, লেন। তাহলে আমরা এখানে কনফিউশন দুটো ওয়ার্ড ক্লিয়ার করলাম। লাই মানে শয়ন, একটা মিথ্যে কথা বলা, সে মিথ্যে কথা বলেছিল, পাস্ট টেন্স হি লাইড, সিম্পল। তো লাই মানে যেটা মিথ্যে কথা বলা, ওর পাস্ট পার্টিসিপল কী হবে, লাই থেকে লাইট, লাইট, ওকে। নেক্সট, আর যেটা লাই মানে শয়ন করা, শুয়ে থাকা বা রেস্ট পজিশনে থাকা, ওটার পাস্ট হলো লাই প্রেজেন্ট, তারপর হলো লে, তারপর লেইন। তো লাই, লে, লেইন। এবার দেখো আবার এই লে দিয়ে একটা প্রেজেন্ট ফর্ম তৈরি হয়, ওটা হলো LAY, লে মানে পুট মানে রাখা। তাহলে এর পাস্ট টেন্স কি, এর পাস্ট টেন্স হলো লেড, LAID, আর পাস্ট পার্টিসিপল কি, LAID। তাহলে এখানে লে মানে রাখা, পুট, আর একটা লে মানে লাই মানে শুয়ে থাকা, তার পাস্ট টেন্স। তাহলে যেটা লে মানে পুট বা রাখা, যেমন ধরো আমি আমার মোবাইলটা টেবিলের উপর রাখলাম, তাহলে লে মানে রাখা, তার পাস্ট টেন্স লেড, LAID, আই লেড দ্য ফোন অন দ্য টেবিল। দেখো এখানে লেড কোত্থেকে গেছে, লে মানে যেটা রাখা। তাহলে আশা করি ক্লিয়ার হলো। আরেকবার বলে দিই, লাই মানে মিথ্যে কথা বলা, লাইড, লাই মানে শয়ন করা, শুয়ে থাকা, লাই থেকে লে, লেন, আর একটা লে মানে রাখা, লে, লেড, লেট। ঠিক আছে, নেক্সট। এখানে একটা সুন্দর শব্দ দেওয়া আছে, ফ্যাসিনেটিং, FASCINATING। ফ্যাসিনেটিংয়ের মানে হলো আকর্ষণীয়, যার এক দুটো সিনোনিম তোমাদের জানা দরকার আমার যা মনে হয়। ক্যাপটিভেটিং, CAPTIVATING। তো ক্যাপটিভেটিং মানে যেটা নজর কেড়ে নেয়, যেটা সহজে মানুষের অ্যাটেনশনকে গ্র্যাব করে, ওটাকে বলা হয় ক্যাপটিভেটিং। আর একটা ভালো শব্দ আই ক্যাচিং, EYEI ক্যাচিং, CATCHING। এই দুটো সিনোনিম খুব ইম্পর্টেন্ট, জেনে রাখো, খুব ভালো। ফ্যাসিনেটিং আকর্ষণীয় আমরা জানি, অ্যাট্রাক্টিং এগুলো জানি, বাট যেটা জানি না ক্যাপটিভেটিং অ্যান্ড আই ক্যাচিং, যেটা নজর কাড়া বা যেটা সহজে মানুষের নজর কেড়ে নেয়। ওকে, ব্যাস এতটা থাক আজকে। আশা করি তোমাদের কাজে এসছে এই সেশনটা, তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, আজকের মতো এতটা থাকলো। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ।